লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এলএসসিএস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়ার সঙ্গে আছো। তো তোমরা সবাই জানো আমরা কোন অধ্যায় পড়ছি, আমরা দশম অধ্যায় পড়ছি, তাই না? তো দশম অধ্যায়ে আমাদের যেটা নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন। এই উদ্ভিদ প্রজনন অধ্যায়ে আমরা অলরেডি দুটো লেকচার পড়ে ফেলেছি। আজকে আমাদের তৃতীয় লেকচার। তো গত লেকচার আমাদের ছিল যৌন প্রজনন সম্পর্কে পড়া। সেখানে আমরা পড়েছি পুংগ্যামেট কীভাবে তৈরি হয়, স্ত্রীগ্যামেট কীভাবে তৈরি হয়, কীভাবে নিষেধ হয়, এই টপিকসটা আমরা পড়ে ফেলেছি। আজকের যে টপিকসটা সেটা হচ্ছে অযৌন প্রজনন। আমরা জানি উদ্ভিদে তিন ধরনের প্রজনন হয়, একটা যৌন প্রজনন, একটা অযৌন প্রজনন, আর একটা হচ্ছে পার্থেনোজেনেসিস। এই তিনভাবে উদ্ভিদে প্রজনন সম্পন্ন হয়। তো গতদিন যেহেতু আমরা অযৌন প্রজনন টপিকটা শেষ করে যৌন প্রজনন টপিকটা শেষ করেছি, আজকে আমরা কিন্তু অযৌন প্রজননটা পড়বো। তো চলো দেখি পড়া শুরু করি। অযৌন প্রজনন, উদ্ভিদে আসলে অযৌন প্রজননের সংজ্ঞাটা কিভাবে আসছে সেটা হলো যে আমরা জানি যে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের মিলনের ফলে উদ্ভিদের যৌন জনন হয়। তাহলে অযৌন জনন কি হয়? এখানে পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের মিলনের কোনো ব্যাপার নেই। তাহলে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন ছাড়া উদ্ভিদের যে জনন হয় তাকেই মূলত অযৌন জনন বলা হয়। তাহলে অযৌন জননগুলো কিন্তু আবার বিভিন্ন পদ্ধতিতে হয়। একটা উদ্ভিদে পৃথিবীতে তো একরকম উদ্ভিদ, হাজার হাজার রকম উদ্ভিদ আছে, লাখ লাখ। এই উদ্ভিদগুলো প্রজননটা বিভিন্নভাবে হতে পারে, এক এক উদ্ভিদে একরকম হয়। তো সেই প্রসেসগুলো কি? একটা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে, একটা হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে। স্পোর সৃষ্টির মাধ্যমে আমরা জানি উদ্ভিদে বিভিন্ন ধরনের স্পোর, এই যে আমরা শৈবাল পড়েছি, ছত্রাক পড়ছি, আমরা টেরিস উদ্ভিদ পড়ছি। টেরিস উদ্ভিদে তোমাদের মনে আছে যে উদ্ভিদে স্পোর তৈরি হলো, সেটা মাটিতে পড়লো, সেখান থেকে ফান্ড পোতলাস তৈরি হলো, এগুলো হচ্ছে স্পোর। এরকম টেরিস যেমন আছে, শৈবালের বিভিন্ন স্পোর তৈরি হয়, ছত্রাকে বিভিন্ন প্রকার স্পোর তৈরি হয়। এই স্পোরগুলো আসলে এক ধরনের ডিপ্লয়েড প্রকৃতির। স্পোরগুলো কি এক ধরনের ডিপ্লয়েড প্রকৃতির হয়। কোনো কোনো উদ্ভিদ ভিড়ে হ্যাপ্লয়েড প্রকৃতির হতে পারে, তবে স্বাভাবিকভাবে স্পোর সাধারণত ডিপ্লয়েড প্রকৃতির হয়। তো এই স্পোরগুলো উদ্ভিদ থেকেই তৈরি হয়, স্বাভাবিক মাইটোসিস পদ্ধতিতে তৈরি হয়, তৈরি হয়ে বাতাসে বিভিন্নভাবে ছড়িয়ে যায়, ছড়িয়ে সেখান থেকে নতুন উদ্ভিদে তৈরি হতে পারে। তারপরে আছে দেহ অঙ্গের মাধ্যমে। একটা উদ্ভিদের মূল থেকে শুরু করে শাখা প্রশাখা বিস্তৃত সমস্ত উদ্ভিদ দেহটা আছে। এই উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ দিয়ে কিন্তু উদ্ভিদ প্রজনন অর্থাৎ নতুন উদ্ভিদ তৈরি হতে পারে, এটাকে বলা হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে। তো এই দেহ অঙ্গের মাধ্যমে আবার যে প্রজনন হয় সেটা আবার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে কি স্বাভাবিক অঙ্গ প্রজনন, অর্থাৎ নর্মালি উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে তৈরি হয়। একটা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে উদ্ভিদের বিভিন্ন অংশ ব্যবহার করে যে প্রজননটা ঘটাচ্ছি সেটাকে বলা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। তাহলে স্বাভাবিক প্রজননগুলো কিভাবে হতে পারে? এটি একটু আমি বললাম, উদ্ভিদের বিভিন্ন অংশকে মূল থেকে শুরু করে বিভিন্ন যে অংশগুলো আছে সেখান থেকে মূলত কি হয়? উদ্ভিদের প্রজনন হয়। তো সেই অংশগুলো কি? একটা মূল। আমরা জানি মূল কোথা থেকে? মাটির নিচে থাকে। এই মাটির নিচে যে মূলগুলো থাকে, এই মূলগুলো থেকে কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ তার নতুন প্রজন্ম তৈরি করতে পারে বা জন্ম দিতে পারে। যেমন পটল, কাঁকরোল, এই যে সবজিগুলো আছে, এই উদ্ভিদে কিন্তু মূল থেকেই নতুন, যারা চাষাবাদ করে তারা মূলটা কালেকশন করে, মূল থেকে নতুন উদ্ভিদের তৈরি করে। তারপরে কাণ্ড, উদ্ভিদের কাণ্ড কাকে তোমরা সবাই জানো। এই কাণ্ড থেকে কিন্তু পরবর্তীতে আবার কি হয়? নতুন উদ্ভিদের জন্ম হয়। যেমন আদা, হলুদ, এই যেগুলো আছে এগুলো থেকেও কিন্তু নতুন উদ্ভিদের জন্ম হয়। পাতা, তোমরা সবাই জানো, পাথরকুচি নাম সবাই শুনছো, তাই না? এই উদ্ভিদটা আসলে কি করি আমরা? পাতাটা ছিঁড়ে নিয়ে লাগিয়ে দিই, সেখান থেকে পাতার কিনারা দিয়ে নতুন উদ্ভিদের জন্ম হয়। এটা হচ্ছে পাতার মাধ্যমে স্বাভাবিক অঙ্গ জন্ম। বুলবিল, বুলবিল হচ্ছে একদম বিশেষ ধরনের গোলাকৃতির ছোট আলুর মতো একটা অংশ, যেটা উদ্ভিদের পাতার কক্ষে তৈরি হয়। যেমন আমরা সবাই যদি বলি মাছ আলু নাম শুনছো বা গাছ আলুর নাম শুনছো, তাই না? এই গাছ আলুগুলো কি হয়? এই বুলবিলের কক্ষ মুকুল থেকেও তৈরি হয়, বা যে আলুগুলো গাছের উপরে ঝুলে থাকে সেই আলুগুলো যদি মাটিতে পড়ে যায় সেগুলো থেকেও কিন্তু নতুন গাছ হচ্ছে, সেগুলো হচ্ছে বুলবিল বলা হচ্ছে। অর্ধবায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয় কথাটার মানে তোমরা মনে হয় জানো। সাধারণত যে কাণ্ডগুলো, কাণ্ডের মতো যে অংশগুলো মাটির কাছাকাছি থাকে বা মাটির একটু ভেসে থাকে বা কিছুটা হলো বাতাসের সংস্পর্শে থাকে, সেটাকে অর্ধবায়বীয় কথাটা বলা হয়। তো অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমেও কিন্তু উদ্ভিদের কি হয়? প্রজনন হয়। এখন যদি একটা উদাহরণ দিই, কচু, কচুর লতি তোমরা সবাই দেখছো, যেটাকে আমরা সাধারণত রানার বলি বায়োলজিক্যাল ভাষায়। তো এই কচুর লতিগুলো যদি আমরা অনেক সময় খেয়াল করবে যে মাটিতে শায়িত অবস্থা থাকে, কিছুটা মাটির সংস্পর্শ থাকে, কিছুটা বাতাসের সংস্পর্শ থাকে, যেটাকে অর্ধবায়বীয় কাণ্ড বলা হয়। আর এখান থেকে কিন্তু এই যে কচুর লতিটা যখন মাটিতে শায়িত অবস্থায় যায়, জায়গায় জায়গায় গুটি গুটির মতো তৈরি হয়, ওখান থেকে কিন্তু আবার নতুন চারা গজায়। তো ওটাকে অর্ধবায়বীয় কাণ্ড বলা হচ্ছে। তো এটাও কি হয়? অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন হতে পারে। এরপর আছে মুকুলোদ্গম বা বার্ডিং, এটাকে বার্ডিং বা মুকুলোদ্গম বলা হচ্ছে। সাধারণত
ইস্টের নাম সূত্র, যেটা আমরা সাধারণত বিভিন্ন এখন তো সবাই ব্যবহার করি ইস্ট, এটা কিন্তু এখন ছত্রাক। তো এই ইস্ট এটা একটা সেটা ছত্রাক, এই ছত্রাকে যেভাবে বংশবিদ্যা সেটা হচ্ছে বার্ডিং বা মুকুলোদ্গম। মুকুলোদ্গম জিনিসটা কি, এটা যেটা ছবি আঁকিয়ে দেখায়, এটা মনে করেন একটা ইস্ট, এর মধ্যে একটা ছোটো ছোটো একটা অর্বুদ তৈরি হলো, এই যে অর্বুদ এটাকে বার্ডিং বা মুকুল বাট বা মুকুল বলা হয়। এটাকে মুকুলোদ্গম, ধর এটা পরিপূর্ণ হয়ে যায়, নিউক্লিয়াস সাইটোপ্লাজম তৈরি হয়ে যায়, এই মুকুল এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে নতুন একটা ইস্টের জন্ম দেয়। এইভাবেই একসাথে একটা বার্ডিংও তৈরি হতে পারে, একসাথে একাধিক বার্ডিংও তৈরি হতে পারে, একটা বার্ডিং তৈরি হয়ে যাওয়ার সময় অনেকগুলো আবার নতুন বার্ড তৈরি হতে পারে। যেভাবে হোক না কেন এই বার্ডিংগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অর্থাৎ মাতৃ ইস্ট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুনভাবে ইস্টের জন্ম দেয়। এটা হচ্ছে মুকুলোদ্গম বা বার্ডিং। এরপর হচ্ছে পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড মানে পাতা, পর্ণ মানে কি পাতা, কাণ্ড অর্থাৎ যে উদ্ভিদ পাতাগুলো কাণ্ডের মতো মোটা, যেমন ধর ফণি মহাশয় গাছের নাম শুনছো তাই না, এই ফণি মহাশয় গাছগুলো কিন্তু কি হয়, পাতা কেটে লাগালেই নতুন ওখান থেকে নতুন চারা, কোনো খেয়াল করছো যে পাতার মতো অংশটা থেকেই সাইড দিয়ে অনেকগুলো নতুন পাতার মতো গজায়, এটাকে পর্ণকাণ্ড বলা হচ্ছে। তাহলে এই পর্ণকাণ্ড থেকে কিন্তু কি হয়, নতুন গাছের জন্ম হয়। এগুলো হচ্ছে স্বাভাবিক অবস্থা। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, বই উদাহরণটা অবশ্যই করবে যে কোন উদ্ভিদে মূল দেওয়া হয়, কোন উদ্ভিদে কাণ্ড দেওয়া হয়, কোন উদ্ভিদে অর্ধবায়ু কাণ্ড দিয়ে জন্ম হয়, এগুলো আমরা জানবো। সাকার, কলা, কলা গাছে কিন্তু সাকার দিয়ে বংশবৃদ্ধি হয়, কলা গাছের ওই যে যেটা কাণ্ড আছে এটাকে বলা হচ্ছে সাকার। তো এই বিষয়টা আমরা একটু উদাহরণ সহকারে মুখস্থ করে নেবো, অন্য দিকে আসলে দাঁড়াতে পারবে। এরপরে যেটা দ্বিতীয় মাত্র আরেকটা টপিক, সেটা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম অঙ্গস্ফলন। এটা হচ্ছে স্বাভাবিক অঙ্গ, সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গ। কৃত্রিম অঙ্গগুলো কি, এটা আমরা যদি এখন বলি সবাই বুঝতে পারবে। এটা কতগুলো পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে শাখা কলম। শাখা কলম, কলম আমরা তো সবাই জানি না, কলম মানে কি, দুই বা ততোধিক গাছের মধ্যে সমন্বয় ঘটানো, গাছের কাণ্ড শাখা প্রশাখা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে সংযোজিত ঘটানো, এটাকে বলা হচ্ছে কলম। তাহলে এখন যদি শাখা কলম কাকে বলে, আমরা স্বাভাবিক অবস্থায় কি করি, কোনো গাছে একটা ডাল কেটে মাটিতে লাগাই দিই, সেখান থেকে নতুন গাছ বের হয়, তো এটাকে বলছে শাখা কলম। অর্থাৎ কোনো উদ্ভিদের ডাল কেটে মাটিতে লাগিয়ে দিলে, পানি সেচ করলে, একটু যত্ন নিলে সেখান থেকে নতুন গাছ বের, এটাকে বলা হচ্ছে শাখা। অর্থাৎ শাখা কেটে লাগালাম, এই জন্য শাখা কলম। এবার হচ্ছে দাবা কলম। দাবা কলম হয় কি, সাধারণত লেবু জাতীয় উদ্ভিদগুলোতে দাবা কলম করা হয়। যেমন কিভাবে করা হয়, এটা লেবু গাছটা বা যে গাছটার মাটির কাছাকাছি ডালগুলো, যে গাছটা দাবা কলম করবো, সেই গাছটা মাটির কাছাকাছি যে ডাল বা শাখা প্রশাখাগুলো থাকে সেগুলোকে মাটির সাথে চাপে, গাছ থাকা অবস্থায় হেলিয়ে বা বাঁকিয়ে নিয়ে এসে মাটির সাথে চাপা দিয়ে, কোনো কিছু দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে বা কোনো চাপা দিয়ে মাটির সাথে সংযোজন করে রেখে দেওয়া হয়। এরপর ওই যে মাটির সংযোগ স্থানে যদি মূল বের হয়, তো সেখান থেকে ডালটা কেটে তারপরে অন্য জায়গায় লাগা হয়। তাহলে শাখা কলম ও দাবা কলম পার্থক্যটা কি হলো, শাখা কলমটা আমি আগেই কাটছি, গাছ থেকে আগে বিচ্ছিন্ন করছি, করে মাটিতে লাগাচ্ছি। আর দাবা কলমের পার্থক্যটা তাহলে কি হলো, এটাকে মাটিতে আমি দাবিয়ে দিচ্ছি, দিয়ে শিকড়ে যখন মূল গজাচ্ছে, শিকড় গজাচ্ছে, তারপর সেকে কাটছি। তো এই দুইটা মূলত এই পার্থক্য। জোড় কলম, জোড় কলম কথা নাম সম্বন্ধে কিছুটা জোড়া বাঁধবে, তাহলে দুইটা উদ্ভিদে একসঙ্গে জোড়া বাঁধবে। কিভাবে জোড়া বাঁধবে, তাহলে জোড় কলম হচ্ছে এখানে একটা উদ্ভিদ থাকবে যেটাকে আমি নির্বাচন করবো, মানে যে উদ্ভিদের ডাল আমি কেটে নেব, এটা একটা উদ্ভিদ থাকবে, এটাকে বলতে সায়ন আর স্টক, অর্থাৎ যে উদ্ভিদে জোড়া রাখবো। তাহলে আমি যদি বলি এখানে একটা ছোট একটা টবের মতো করি, এখানে একটা এটাতে এই গাছটাতে আমি একটা কিছু অংশ, এটাতে এই ডাল, একটা নতুন গাছের ডাল দিচ্ছি, এটা হচ্ছে সায়ন, অর্থাৎ যে উদ্ভিদটাকে যে উদ্ভিদের অংশটাকে, যে একটা উদ্ভিদের যে অংশটাকে সংযোজন করা সেটা সায়ন, আর যে উদ্ভিদের সংযোজন সেটা হচ্ছে স্টক। স্টকের কাজ হচ্ছে মূলত সায়নকে প্রয়োজনীয় পানি খনিজ লবণ সরবরাহ করা। তাহলে এই গাছের যে কোনো একটা ডালে আমি এমনভাবে কাটিং করবো, কেটে একটা বাঁকাভাবে পিচভাবে কাটবো, এই সায়নটাকে আমি পিচভাবে কেটে দেবো, কেটে নিয়ে এই সায়নটাকে এর মধ্যে সেট করবো, সেট করে এখানে কি করবো, বিভিন্ন সুতা দিয়ে গোবর টবর দিয়ে যুক্ত করে দেবো, তারপর সেখানে নিয়মিত পানি সেচ করবো, তারপর সেখান থেকে কি হবে, নতুন মানে এটা যখন জোড়া লেগে যাবে, তারপর এটা একটা নতুন উদ্ভিদে পরিণত হবে। তাহলে এই যে স্টকের সাথে সায়ন সংযোগ করে এটাকে বলা হয় জোড় কলম। এবারে গুটি কলম। গুটি কলমের পার্থক্য কি, গুটি কলমে এই যে মেইন গাছটা থাকবে, সেই মেইন গাছে কি করব, একটা নির্দিষ্ট জায়গা বা যে ডালটাকে আমি পছন্দ করছি সেই ডালটা এক বাকল কিছু তুলে ফেলবো, কিছু বাকল তুলে ফেলবো, তুলে ফেলে সেখানে গোবর লাগাবো, মাটি লাগাবো, লাগাই পেঁচিয়ে দেবো, তারপর সেটাতে যখন মূল শিকড় বের হচ্ছে তখন সেটাকে কেটে আমি অন্য জায়গায় লাগাবো, এটা হচ্ছে গুটি কলম। তাহলে দেখো জোড় কলমে আমি দুইটাকে একসাথে করতেছি, তারপর সেখানে একসাথে করছি, আর গুটি কলমে আমি ছাল তুলে ফেলে সেখানে গোবর টোবর লাগিয়ে দিচ্ছি, শিকড় বেরোয় সেটাকে কেটে মারি, এটা হচ্ছে গুটি কলম। চোখ কলম, চোখ কলমে এখানে দুইটা গাছ লাগবে,
অর্থাৎ স্টক লাগবে, সায়ন লাগবে। এই চোখ কলম হবে কি, আমি যে গাছটা চোখ কলম, এখানে একটা কথা, মানে জোর কলমে কিন্তু শাখা সংযোজন করা হয়, জোর কলমে কি করা হয়, শাখা সংযোজন করা হয়, আর চোখ কলমে কোনো কাক্ষিক নুপুর সংযোজন করা হয়। তাহলে আমি যে স্টকে লাগাবো সেই স্টকে একটা নির্দিষ্ট জায়গায় টি এর মতো শেপ করে কাটবো, একটা ডালের মধ্যে টি এর মতো শেপ করে কাটবো, সেই টি এর মতো শেপের অংশের মধ্যে যে গাছটা আমি শক্ত মুকুল জড়াতে চাচ্ছি সেটাকে আমি এখানে সংযোজন করে দিয়ে পেঁচিয়ে দেবো, তাহলে শিল্প উপাদানে একটা সংযোজন হয়ে যাবে। এটা হচ্ছে চোখ কলম। এই যে উদ্ভিদের কৃত্রিম শাখা কলম, দাবা কলম, জোর কলম, গুটি কলম, চোখ কলম, এই যেগুলো আছে এগুলো একটু পাঠ্যক্রমণ্ডিত, তাহলে আমি যেভাবে বলে দিলাম আশা করি পাঠ্য করে পড়লে তোমরা এরগুলো হবে না, আর উদাহরণগুলো করতে হবে। এরপর আছে 3 নাম্বার, আচ্ছা অযৌন গেল, যৌন গেল, অযৌন গেল, এরপর আছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি, আমরা জানি যে নিষেক করতে হবে, তাই না, নিষেক। তাহলে কিন্তু পার্থেনোজেনেসিস নিষেকের কোনো ব্যাপার নেই, আমরা যৌন প্রজননে যেমন জানছি যে এখানে নিষেক করতে হবে, কিন্তু পার্থেনোজেনেসিস নিষেক হবে না, কিন্তু সেখানে নিষেক ছাড়াই কি তৈরি হবে, ফল পাবো, বীজ পাবো। এই যে একটা অস্বাভাবিক একটা বিষয়, এটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। এটা কিন্তু অস্বাভাবিক হলে প্রাকৃতিক একটা উপায়, সব উদ্ভিদ যে নিষেক হবে সেটা না, পার্থেনোজেনেসিস উপায়ে কিন্তু আমরা ফল পেতে পারি। তাহলে এই পার্থের সঙ্গে কি আসবে, যে উপায়ে নিষেক ছাড়া উদ্ভিদে কি হয়, মানে ডিম্বাণু থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে এবং সেখানে স্বাভাবিক বীজ তৈরি হবে, এটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, একটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কি, আমরা ডিম্বাণু তৈরি করেছি না, ডিম্বাণুটা যে তৈরি হলো এটা শেষ পর্যন্ত কি হয়ে গেল, হ্যাপ্লয়েড হয়ে গেল না। এই হ্যাপ্লয়েড অবস্থায় যদি কোনো উদ্ভিদে নিষেক না ঘটে, হ্যাপ্লয়েড হয়ে গেল, হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি হলো, কিন্তু সে অবস্থায় নিষেক না ঘটে, তো সেখান থেকে যে ফলটা পাচ্ছি সেটা হ্যাপ্লয়েড ফল হচ্ছে, আর এই তৈরিটাকে আমরা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলছি। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস তাহলে কি, আমরা জানি মানে ডিম্বাণু তৈরি হবে, মিওসিস পদ্ধতিতে আমরা ডিম্বাণুটা পাবো, কিন্তু কোনো কারণে যদি সেখানে মিওসিস না ঘটে, মাইটোসিস ঘটে, তাহলে ডিম্বাণুটা কি হবে, অবশ্যই ডিপ্লয়েডে থেকে যাবে। তাহলে এই ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হওয়ার পর সেখানে নিষেক ছাড়াই যদি ফল তৈরি হয়, বীজ তৈরি হয়, তাহলে সেটা আমরা বলবো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে আমরা যদি তাহলে ওই হ্যাপ্লয়েড কীভাবে হচ্ছে, ডিপ্লয়েড কীভাবে হচ্ছে, এটা যদি ডিটেলস জানি, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস সংজ্ঞাটা আমরা ক্লিয়ার করব। তো এটাই হলো আমাদের অযৌন প্রজনন, অর্থাৎ উদ্ভিদের যে 3 ধরনের প্রজনন হয়, স্বাভাবিকভাবে 3 ধরনের যে প্রজনন সেটা আমরা এখানে ডিটেলস জানলাম। এখন এরপরে যে টপিকটা তোমাদের বইয়ে আছে সেটা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। উদ্ভিদের কৃত্রিম প্রজনন, এতদিন আমরা গত 3টা লেকচার যা করছি সেগুলো সবই কিন্তু ছিল স্বাভাবিক প্রজনন। এখন আমরা করবো উদ্ভিদের কৃত্রিম প্রজনন, যেটাকে আমরা সাথে হাইব্রিডাইজেশন বলি, কৃত্রিম হাইব্রিডাইজেশন। অর্থাৎ এতদিন আমরা যেগুলো পড়ছি সেগুলো ছিল উদ্ভিদের স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপায় কীভাবে হয় সেটা। তাহলে উদ্ভিদের কৃত্রিম প্রজনন কি, আসলে যত সময় গেছে, যুগে যত চাহিদা বাড়ছে, তত কিন্তু আসলে উদ্ভিদের স্বাভাবিক প্রজননের সাথে আমাদের কিন্তু আসলে ফসলের চাহিদা পূরণ হয়নি বা হচ্ছিল না। তারপরে বিজ্ঞানীরা কিন্তু এই কৃত্রিম হাইব্রিডাইজেশন তৈরি করছে। তাহলে এই সংজ্ঞাটা কি আসে, সংজ্ঞাটা এরকম আসে যে একই প্রজাতিভুক্ত ভিন্ন জিনগত বৈশিষ্ট্যের, ভিন্ন জিনগত বৈশিষ্ট্যের একই প্রজাতির দুটি উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটিয়ে নতুন উদ্ভিদ তৈরি হওয়ার যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে কৃত্রিম হাইব্রিডাইজেশন। তাহলে কি, এটা আমরা আমাদের প্রয়োজনে আমাদের পছন্দ মতো উদ্ভিদের, পছন্দ মতো 2 বা ততোধিক উদ্ভিদের মধ্যে, একই প্রজাতির 2 বা ততোধিক উদ্ভিদের মধ্যে আমরা পরাগায়ন ঘটাচ্ছি, এই যে প্রসেসটা এটাকেই কৃত্রিম হাইব্রিডাইজেশন বলা হয়। বইয়ে খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, আমি আমার মতো করে তোমাদের সহজ করে বুঝিয়ে দিলাম, তারা বইয়ের সংজ্ঞাটা সুন্দর করে মুখস্থ করবে আর লিখবে। এখানে কিন্তু আসলে 2টা বিষয় আছে, একটা হচ্ছে কি একই প্রজাতি হতে হবে, আমের সাথে জাম, ধানের সাথে গম এরকম হবে না, ধান হলে ধান হতে হবে, গম হলে গম হতে হবে। তাহলে এইটুকু হচ্ছে একই প্রজাতির তাহলে 2 বা ততোধিক বৈশিষ্ট্য। আমি যদি এখন খালি একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে হবে না, 2 বা ততোধিক, অর্থাৎ ভালো ফলন, রোগ প্রতিরোধ জাত, এই যে আকৃতি কি, এই যে একসাথে 2 বা ততোধিক বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে আমরা যে প্রসেসটা করবো এটাকে বলছে কৃত্রিম হাইব্রিডাইজেশন। এই কৃত্রিম হাইব্রিডাইজেশনটা করতে গেলে কি কি ধাপ আছে, কোন ধাপে আমরা প্রসেসটা করবো সেগুলো দেখে নিই। তাহলে পরীক্ষায় কিন্তু এটাও আসবে, কৃত্রিম হাইব্রিডাইজেশন পদ্ধতিটা ব্যাখ্যা করো। তাহলে এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোর আলোকে আমরা ব্যাখ্যা করবো। তাহলে এই যে কৃত্রিম হাইব্রিডেশন করবো, এটা তো আমরা নিজ হাতে কলমে করবো, তাই না, এটা তো প্রাকৃতিক উপায়ের কোনো ব্যাপার নেই, নিজ হাতে কলমে করবো। তাহলে এখানে অবশ্যই কিছু স্টেপ বা ধাপের বিষয়গুলো আছে। তাই প্রথম যে ধাপটা সেটা আসতেছে আমাদের প্যারেন্ট নির্বাচন। প্যারেন্ট মানে পিতা মাতা, সেখান থেকে কথাটা আসছে প্যারেন্ট নির্বাচন। তাহলে ফার্স্ট আমি কি নিয়ে কাজ করবো,
আমি কোন উদ্ভিদ নিয়ে কাজ করব, কোন উদ্ভিদের কি বিষয় নিয়ে কাজ করব। এই যে আমি যদি ধান নিয়ে কাজ করি, ধান নির্বাচন, আমি গম নিয়ে কাজ করি, কোন উদ্ভিদ নিয়ে কাজ করবো। যদি আমি পাট নিয়ে কাজ করি, পাট নির্বাচন করব, এটা কি বলছে প্যারেন্ট নির্বাচন। তাহলে আমি কোন উদ্ভিদ নিয়ে কাজ করতে চাচ্ছি, কোন উদ্ভিদের কোন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়ে কাজ করতে চাচ্ছি, এটাকে নির্বাচন করা হচ্ছে প্যারেন্ট নির্বাচন। তাহলে প্যারেন্ট অবশ্যই কি হতে হবে, পিতা মাতা দুটো, অর্থাৎ মেল প্ল্যান্ট থাকতে হবে, একটা ফিমেল প্ল্যান্ট থাকতে হবে, তাই না। তাহলে এটাকে বলা হচ্ছে প্যারেন্ট নির্বাচন। আর প্যারেন্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় যেটা সেটা হচ্ছে সুস্থ স্বাভাবিক নীরব উদ্ভিদ নিতে হবে। আমি যদি এখন সুস্থ স্বাভাবিক উদ্ভিদ না নিই, তো সেটা নিয়ে আমি যদি কাজ করি, রোগযুক্ত হয়, দুর্বল হয়, সেই উদ্ভিদ নিয়ে কাজ করে আসার কোনো লাভ নেই। এই জন্য প্যারেন্টটাকে সুস্থ হতে, স্বাভাবিক হতে হবে, নীরব হতে হবে, জীবাণুমুক্ত হতে হবে। আর জীবাণুযুক্ত হলে কী হবে, কাজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, কাজ করার মধ্যেই আমার কাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্যারেন্ট যেন সুস্থ হয়, স্বাভাবিক হয়, নীরব হয়, এই বিষয়টা খেয়াল করে আমাকে প্যারেন্ট নির্বাচন করতে অবশ্যই পিতাও হতে হবে, বা অর্থাৎ মেল প্ল্যান্ট হতে হবে, ফিমেল প্ল্যান্ট হতে হবে। এরপর আছে প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন। এই বিষয়টা ভালো করে খেয়াল করো, প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন। এখন আমি যে প্যারেন্টগুলো নির্বাচন করলাম, এই প্যারেন্টগুলো কিন্তু স্বপরাগায়ন যুক্ত যদি না হয়, অর্থাৎ প্যারেন্টগুলোকে আমি বারবার পরাগায়ন করবো, অর্থাৎ মেল প্ল্যান্টটাকেও আমি আলাদা করে বারবার পরাগায়ন করবো, একই উদ্ভিদের পরাগায়ন দিয়ে বারবার আমি কিন্তু পরাগায়ন করবো, স্ত্রী উদ্ভিদটাকে বারবার আমি স্বপরাগায়ন, মানে একই উদ্ভিদকে আমি বারবার পরাগায়ন ঘটাবো। আগে এই পরাগায়নটা কেন করবে, প্যারেন্ট কৃত্রিম স্বপরাগায়নটাকে কেন করবো, তোমরা জানো তোমরা জুলজিতে পড়ে আসছো। আমরা জানি একটা উদ্ভিদের বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দায়ী, মানে বৈশিষ্ট্যের জন্য। যদি টল হয়, টলের জন্য আমরা জানি ক্যাপিটাল টি হয়, ক্যাপিটাল টি হয়, স্মল টি হয়। খাটো হলে স্মল টি, অর্থাৎ এই যে ক্যাপিটাল টি, স্মল টি, এই দুটা বৈশিষ্ট্য কিসের জন্য দায়ী, লম্বা। আমরা বাহ্যিকভাবে দেখো লম্বা, এটা খাটো। যদি জিনের ফিটাসে এরকম থাকে তাহলে খাটো। এখন আমি যদি এটাও লম্বা, এটাও লম্বা, আমি তো বাহ্যিকভাবে জিনটাকে দেখতে পাচ্ছি, কোষের তো ডিএনএ এর ভিতর যা দেখতে পাচ্ছি যে আসলে লম্বাটা কি কারণ হচ্ছে, এই ক্যাপিটাল টি কারণ হচ্ছে, এটা কারণ হচ্ছে। আর খাটো হলে তো বোঝা যাচ্ছে খাটো। তাহলে আমি কিন্তু উদ্ভিদটাকে একদম বিশুদ্ধ জিন অবস্থা, এটা হচ্ছে হোমোজাইগাস। তোমরা জানো জুলজিতে পড়ে আসছো, হোমোজাইগাস এটা হচ্ছে হেটেরোজাইগাস। হোমোজাইগাসটাও লম্বা, হেটেরোজাইগাসটাও লম্বা, কিন্তু কোন লম্বাটা বিশুদ্ধ লম্বা, তোমরা জানো যে দুইটাই ক্যাপিটাল টি, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা নয়। কিন্তু আমি কাজ করতে গেলে আমাকে অবশ্যই বিশুদ্ধ জিনিস, বিশুদ্ধ জিনগত বিন্যাস উদ্ভিদকে নিয়ে কাজ করতে হবে। সেজন্য এই উদ্ভিদকে মূলত, অর্থাৎ আমি যে প্যারেন্ট নির্বাচন করলাম, এই প্যারেন্টগুলো যেন হোমোজাইগাস জিনযুক্ত হয়, এইটাকে নিশ্চিত করার জন্য বারবার এরকম করে স্বপরাগায়ন করে একটা নির্দিষ্ট জেনারেশন পর্যন্ত যখন দেখবো যে না সব উদ্ভিদে আমার লম্বা হচ্ছে বা সব উদ্ভিদ আমার খাটো হচ্ছে, তখন সেই উদ্ভিদকে নিয়ে আমি কাজ করবো। আমি কিন্তু জাস্ট লম্বা খাটার উদাহরণ দিলাম, অর্থাৎ এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। সেক্ষেত্রে আমি যে বৈশিষ্ট্য নিয়ে কাজ করবো, সেই বৈশিষ্ট্যটা যতক্ষণ না পর্যন্ত সব জেনারেশনেই আমি পৃথক করতে পারবো, সেটা না পাওয়া পর্যন্ত আমি বারবার স্বপরাগায়ন করতে হবে। এটা হলো স্বপরাগায়নের উদ্দেশ্য। এবার হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের ইমাসকুলেশন কি, আমি তো কাজ করবো আমার নির্দিষ্ট পরাগরেণু দিয়ে, আমার চাহিদা সম্পর্কে উদ্ভিদ আছে, আমি চাই যে ওই উদ্ভিদের পরাগরেণু দিয়েই আমি স্ত্রী উদ্ভিদের পরাগায়ন ঘটাবো। এখন যে উদ্ভিদটা আমি নিলাম বা যে স্ত্রী উদ্ভিদ নির্বাচন করলাম, সেই উদ্ভিদটা যদি উভলিঙ্গ হয়, সেই উদ্ভিদটা যদি কি উভলিঙ্গ আবার কি, অর্থাৎ একই ফুলে পুংস্তবক স্ত্রীস্তবক থাকলে সেরকম উভলিঙ্গ ফুল বলি। সেই উদ্ভিদ কি পুংস্তবকও থাকে, তাহলে সেই উদ্ভিদের পুংস্তবকটা পরিপক্ক হওয়ার আগে আমাকে সরিয়ে ফেলতে হবে, এরকে বলা হচ্ছে ইমাসকুলেশন। আর আমি যদি সরিয়ে না ফেলি, তাহলে ওই উদ্ভিদের পরাগরেণু দিয়েই ওই উদ্ভিদের স্ত্রীস্তবকটা নিষিদ্ধ হলো, তাহলে কি আমার উদ্দেশ্য সফল হবে? হবে না। এই জন্যই মূলত আমি যেটা চাই না, সেই পুংস্তবকটাকে সরিয়ে ফেলাটাকে বলা হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের ইমাসকুলেশন। এরপর হচ্ছে ব্যাগিং। এই যে আমি ইমাসকুলেশন করে ফেললাম, এখন ওই ফুলটাকে আমি ব্যাগিং করবো, স্ত্রী ফুলটাকেও ব্যাগিং করবো, উদ্ভিদের স্তবকযুক্ত ফুলটাকে আমি ব্যাগিং করবো। তাহলে ব্যাগিং করলে কি হবে, তাহলে আমি পুরুষ উদ্ভিদটাকে ব্যাগিং করতেছি, তাহলে পরাগরেণু পরিপক্কভাবে বাক্সে উড়ে যেতে পারবে না, কারণ ওইটা তো আমার দরকার। যেটা দরকার নেই আমি যেটা কেড়ে ফেললাম, আর যেটা দরকার সেটাকে আমি ব্যাগিং করতেছি। আর স্ত্রী উদ্ভিদটাকেও ব্যাগিং করবো, যেন অন্য ফুলের আমার অনাকাঙ্ক্ষিত পরাগরেণু এসে ওই স্ত্রী ফুলটাকে নিষিদ্ধ করতে না পারে। এই জন্য স্ত্রী ফুল আর পুরুষ ফুল দুটাকে ব্যাগিং করতে হবে। এরপরে ক্রসিং, ব্যাগিং হয়ে যাওয়ার পরে আমি করবো কি, একটা পরিষ্কার তুলির সাহায্যে বা ফরসেটের সাহায্যে ওই যে ব্যাগিং করা পরাগরেণু আছে সেই উদ্ভিদের ওই পরাগরেণুটাকে নিয়ে এসে স্ত্রী ফুলের গহ্বরকে লাগিয়ে দেবো, এটাকে বলা হচ্ছে ক্রসিং করা। এরপরে লেবেলিং। ক্রসিং করার পরে যে উদ্ভিদটাতে আমি ক্রসিং করলাম, অর্থাৎ মাতৃ উদ্ভিদটাতে, ওই উদ্ভিদে কি করবো, আমি একটা লেবেল লাগাবো। লেবেল জিনিসটা কি আসে আমরা সবাই জানি না,
মানে আমি উদ্ভিদের বৈশিষ্ট্য কী ছিল, আমি কবে আমি প্যারেন্ট নির্বাচন করছি, কবে সংক্রামণ করছি, কবে ম্যাচুরেশন করছি, উদ্ভিদের বৈশিষ্ট্য কী ছিল, এরকম ছোটো ছোটো টুকটাক তথ্যগুলো যেগুলো আমাদের সংক্ষেপে লেখা থাকবে, ওই ট্যাগটাকে করতে হবে কি তার সাথে লাগিয়ে দিতে হবে। এটা কোনো হচ্ছে লেবেলিং। কারণ আমি তো একদিনে একটা উদ্ভিদ নিয়ে কাজ করবো না, আমি একদিনে অনেক 20, 25, 30, 40, 50, 100 উদ্ভিদ নিয়ে কাজ করবো। আর এতগুলো উদ্ভিদে আমি কবে আমি আজকে যেটা ক্রসিং করছি, 5 দিন করে সেটা ক্রসিং, আর কতগুলো উদ্ভিদে ক্রসিং করবো, দেখা যাবে 10 দিন করে আমি কতগুলো উদ্ভিদে ক্রসিং করবো। তাহলে এক এক উদ্ভিদে ক্রসিং করার সময় এক এক রকম। তাহলে আমি কি ফলনটা কিংবা বীজটা কি একদিনে পাবো? অবশ্যই পাবো না, ওটাও পাওয়া ক্রমান্বয়ে এটা দেরি হবে। এছাড়া কবে ক্রসিং করলাম, কবে পাচ্ছি, এই তথ্যগুলোকে রাখার জন্য মূলত কি করে লেবেলিং করা হয়। এবার বীজ সংগ্রহ, অবশ্যই ক্রসিং হয়ে গেল, একটা নির্দিষ্ট সময় পর সেটাতে আবার ফল হবে, বীজ হবে, তো সেই বীজগুলোকে আবার সংগ্রহ করতে হবে, করে সেই বীজগুলোকে আবার লাগাতে হবে। অর্থাৎ এই যে ফার্স্ট ক্রসিং করলাম, বীজ পেলাম, সেই বীজগুলোকে লাগাবো, লাগালে কি আবার এরপর উদ্ভিদ পাবো। এরপর উদ্ভিদ পাওয়ার পরে এই উদ্ভিদগুলোকে আবার 3 থেকে এই যে প্রসেস 3, 4, 5 এই তিনটে প্রসেসকে আবার রিপিট করবো। রিপিট করে এভাবে ক্রমান্বয়ে F1 থেকে আমি যে প্যারেন্ট থেকে F1 পেলাম, এই F1 উদ্ভিদটাকে আমি পুনরায় রিপিট করবো কোথা থেকে, 3 নাম্বার থেকে যে 5 নাম্বার, 3, 4, 5 এই যে 5 নাম্বার 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা ঠিক ছিল এটা, 4, 5, 6 এই যে প্রসেসগুলো ছিল 3, 4, 5, 6, 7, 8 এই যে এই প্রসেস কয়টা আছে, অর্থাৎ আমি যদি F1 পেয়ে গেলাম, F1 পাওয়ার পর 3 থেকে এই 8 নাম্বার প্রসেসটা, এটাকে বারবার আমি রিপিট করবো, রিপিট করে এভাবে যখন F1 থেকে আমি F6 পর্যন্ত জেনারেশন তৈরি করবো, এভাবে বীজ পাবো, কখন করবো, এভাবে পেতে F6 পর্যন্ত জেনারেশন পাওয়ার পরে যখন আমি আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদটা পাবো, তখন সেটা আমি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবো। এটাকে বলা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম হাইব্রিডাইজেশন। কেন বলা কৃত্রিম? আমি আমার চাহিদা মতো বৈশিষ্ট্যটাকে নিয়ে নিজে কাজ করছি, প্রকৃতির উপর নির্ভর করে না থেকে নিজে কাজ করছি, এটার মধ্যে কৃত্রিম। তাহলে দেখো এই প্রসেসটা কিন্তু F1 পেয়ে গেলাম শেষ হলো তা কিন্তু না, F1 পেলাম, F1টাকে আমি পুনরায় 3 থেকে 3 নাম্বার কাজ করবো, 4 নাম্বার করবো, 5 নাম্বার করবো, 6 নাম্বার করবো, 7 নাম্বার করবো, 8 নাম্বার বিন্দু করবো, তারপরে গিয়ে আবার F2 পাবো, আবার F2কে নিয়ে আবার 2 নাম্বার কাজ, 3 নাম্বার 4 কাজ করে আবার F3 পাবো, আবার F3 দিয়ে কাজ করে F4 পাবো, F4 দিয়ে কাজ করে আসার পর F5 পাবো, F5 জেনারেশন কাজ করে আবার F6 পাবো। তাহলে দেখো একটা উদ্ভিদকে কিন্তু এভাবে 5 থেকে 6 জেনারেশন পর্যন্ত নিয়ে আসার পরে আমি কি বৈশিষ্ট্য পাবো, সেটাকে আমার ধরে নিতে হবে বিশুদ্ধ প্রকৃতির বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ। তাহলে এভাবে কিন্তু কৃত্রিম প্রজনন করে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি করা সম্ভব। এটা হলো কৃত্রিম প্রজনন। এখন কথা বলে রাখি, আসলে এই প্রসেসটা অনেক লেন্থি। আগে যখন আমাদের প্রযুক্তি, জীববিজ্ঞানগত প্রযুক্তি বা আমাদের যে কৃষি অবশিষ্টগুলো আছে অত যখন উন্নত ছিল না, আদিম সময় বা অনেক পূর্বে এই কৃত্রিম হাইব্রিডেশনের মাধ্যমে কিন্তু অনেক উন্নত ফসলের উদ্ভব করা সম্ভব হয়েছে। এখন তো জিনগত, এখন সরাসরি জিন নিয়ে কাজ করা, তখন তো জিন আবিষ্কার হলেও অত ডিটেলস গবেষণা ছিল না, অত ডিটেলস জিন নিয়ে কাজ করার সুযোগ ছিল না, পদ্ধতি আবিষ্কার হয়নি। তখন মানুষ কিন্তু এই কৃত্রিম হাইব্রিডেশনের মাধ্যমে বিভিন্ন ফসল উদ্ভিদের উন্নতি সাধন করছে। তখন এটাই কিন্তু অনেক সুবিধাজনক পদ্ধতি ছিল, কিন্তু এটা করতে অনেক সময় লাগতো, অনেক বছর লাগতো। দেখা যেত যে আমি একটা কাজ করলাম, আমি আজকে ধরলাম 5 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে তার ফলাফল হবে তার কিন্তু না। অর্থাৎ দেখা গেছে একটা বিজ্ঞানী কাজ শুরু করতে সে কাজ শেষই করতে পারেনি, পদ্ধতির জন্য সে কাজ শুরু করতো। এটা আসলে অনেকটা লেন্থি প্রসেস। হ্যাঁ, যেহেতু 6 জেনারেশন থেকে আসতে হবে, এরপর থেকে 6, তাহলে উদ্ভিদের ভিন্নতা ভেদে এই কাজটা করতে অনেক সময় লেগেছে। তারপর কিন্তু মানুষ অনেক উন্নতি সাধন করেছে এই কৃত্রিম প্রজনন নিয়ে। তাহলে এটা একদম উদ্ভিদের কৃত্রিম হাইব্রিডাইজেশনের পদ্ধতি। এখন দেখো আমাদের বইয়ে এটার পরে আছে আচ্ছা, এটা যে সংকর পদ্ধতি, যে সতর্কতাগুলো অবশ্যই আমাদের প্যারেন্ট সুস্থ নিতে হবে, স্বাভাবিক নিতে হবে। আমি যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করবো সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে। আমি যে হাতটাগুলো ইউজ করবো সেই হাতগুলো সঙ্গে জীবনগুলো রাখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ধাপ আমি সতর্কতার সাথে করতে হবে। এটা হচ্ছে সতর্কতা, এগুলো সতর্কতা মেনে কাজটা করতে হবে। এরপর হচ্ছে বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা। বিবর্তনে এই যে বললাম, আমরা যখন নতুন ছিলাম তখন জনসংখ্যা কম ছিল, জমি অনেক বেশি ছিল,
ফসল উদ্ভিদের চাহিদা মেটাতে তারপরেও কিন্তু দেখো ফসল উদ্ভিদের অত চাহিদা মেটাতে পারতাম, কিন্তু আস্তে আস্তে যখন জমির পরিমাণ কমে গেল, মানুষের পরিমাণ বেড়ে গেল, খাদ্যের চাহিদা বেড়ে গেল, তখন ওই স্বাভাবিক পদ্ধতিতে যে উদ্ভিদ উৎপাদিত হতো তখন কিন্তু সেটার উপর নির্ভর করলে আমাদের চলতো না। আমাদের কি হতো, আমাদের তখন এই যে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা যে উদ্ভিদগুলো তৈরি করতেছি, এই উদ্ভিদগুলো কিন্তু আমাদের তখন ফসল চাহিদাটা পূরণ করলো। তাহলে এই যে একটা বিবর্তন, আর বিবর্তন কি আস্তে আস্তে যখন এই যে নতুন উদ্ভিদগুলো অর্থাৎ নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদগুলো আসা শুরু করলো, তখন অবশ্যই আমরা কি কম ফলন দেয়, রোগ প্রতিরোধ করতে পারে না, বন্যা সহ্য করতে পারে না, লবণ সহ্য করতে পারে না, এই ধরনের উদ্ভিদগুলো কি আমরা কি চাষাবাদ করবো? আর অবশ্যই করবো না। কিন্তু এটা হচ্ছে বিবর্তন। আস্তে আস্তে কি হচ্ছে, আমরা যত দিন যাচ্ছে তত উন্নত ফসল আমরা ধরে রাখতেছি, আর যেগুলো সাধারণত কি হচ্ছে, আমরা ওই যেগুলো ফসল এরকম দুর্বলতা আছে ফসল উদ্ভিদ, সেই ফসল উদ্ভিদকে আমরা আর ব্যবহার করছি, এটা হচ্ছে বিবর্তন। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, যে উদ্ভিদগুলো বা যে প্রজাতি বা যে হাইব্রিড জাতগুলো যত বেশি ফলন দেয় সেটাকে আমরা তত বেশি ব্যবহার করি। তো এইভাবে কিন্তু আসলে বিবর্তন উদ্ভিদগুলো অনেক ভূমিকা রাখতেছে। এখন দেখো এখানে যে আছে কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব আছে, এটা উচ্চ ফলনশীল ধানের জাত তৈরি করা গেছে, উচ্চ ফলনশীল গমের জাত তৈরি করা গেছে, রোগ প্রতিরোধক্ষম জাত তৈরি করা গেছে, সৌন্দর্য বর্ধকের ফুলের জাত বহন করা গেছে, তারপরে উন্নত জাতের আমাদের অর্কিড উৎপাদন করা গেছে, হাইব্রিড ফল উৎপাদন করা গেছে। তো এই উদাহরণগুলো বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে। ধানের যে উন্নত জাতগুলো আছে, এই জাতগুলো কার কার মাধ্যমে ক্রস করে কোন জাত পাওয়া গেছে এগুলো বইয়ে সুন্দর করে দেওয়া আছে। এগুলো তোমরা আশা করি রিডিং করে একটু আন্ডারলাইন করে নেবে, কারণ এগুলো আসলে ডিটেলস বললে মুখে বলে তো ওভাবে আর বোঝা যাবে না, তোমরা রিডিং করে নেবে। যে উন্নত বইয়ে কত উচ্চ ফলনশীল ধানের নাম দেওয়া আছে, এই ধানগুলো কার কার মধ্যে ক্রস করে কোনটা পাওয়া গেছে, এটা দেখবে উচ্চ ফলনশীল ভুট্টা জাত দেওয়া আছে, উচ্চ ফলনশীল গমের জাত আছে, এগুলো একটু নবীর দিকের জন্য তোমরা করে নেবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের তাহলে পড়াটা এটুকুই থাকলো। আর আজকের কিন্তু লেকচারটার আলোকে আমাদের কিন্তু টপিক্সটা মানে অর্ধেকটাই শেষ হয়ে গেল পড়া। হ্যাঁ, এটা আসলে বড় চ্যাপ্টার ছিল না, একটা ছোট চ্যাপ্টার ছিল, যার ফলে লেকচারটা শেষ হয়ে গেল। আর কিছু তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে এই অংশটা বুঝতে পারিনি, তাহলে সেটা আমরা কী করবো, এরকম আলোচনা করে দিয়ে এটা বোঝা দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রবলেম থাকলে অবশ্যই জানো, না থাকলে আমরা পরবর্তীতে নতুন চ্যাপ্টারে চলে যাবো। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।